যেই কাসুন্দি নিয়ে আলোচনা দুটি বিষয় আসলে আপনার কাছে যে তিনি বলছিলেন সামনে এগিয়ে যাওয়া দরকার, দেশ গঠনে এই ঘটনাগুলো বা এই চেতনাগুলো আমাদের কতটা প্রয়োজনীয়। আরেকটা বিষয় জানতে চাই, হুট করে এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই শক্তি একত্রিত হয়ে লড়াই করেছিল তাদের মধ্যে আবার এই মুক্তিযুদ্ধের ইস্যু গেল 2-3 দিন ধরে একটু বেশি আলোচিত হচ্ছে, এর কারণ কি? কোনো রাজনৈতিক কারণ দেখেন? ধন্যবাদ, দুই সহ আলোচককে শুভেচ্ছা। আসলে আমরা 71-এর উত্তরাধিকার, আমরা 24-এর উত্তরাধিকার, আমরা 90-এর উত্তরাধিকার, আমরা এই ভূখণ্ডের সমস্ত আন্দোলন সংগ্রামের উত্তরাধিকার। কিন্তু সেই উত্তরাধিকার বহন করতে পারছে কিনা, সংসদে বা সংসদের বাইরে যা হচ্ছে তার সাথে, এই বিতর্কের সাথে বাংলাদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের কি সম্পর্ক আছে? যারা পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন দিতে হয়, আজকে অবশ্য লাইন নেই দেখলাম, এটাও একটা ভোজবাজি। কি করে সয়াবিন তেলের দামও বেড়েছে একদিনে, নিত্য পণ্যের দাম বেড়েছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে, আপনার অনিশ্চয়তা, জ্বালানি এখন সরকার নিয়ে আসতে পারছে, আগামী মাসে বা পরের মাসে কি হবে এই অনিশ্চয়তা রয়ে গেছে। হাওড়ের ধান ভেসে যাচ্ছে, চট্টগ্রাম শহর ডুবন্ত, ঢাকা শহরেরও নিম্নাঞ্চলে পানি উঠেছে। এই সমস্যা নিয়ে, এসব নিয়ে সংসদে আলোচনা হবে না আলোচনা হবে 71-এ কার কী ভূমিকা ছিল, অবশ্যই সেটি আলোচনা। কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকাঙ্ক্ষায় মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, এই জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা কী ভূমিকা রেখেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, দৃশ্যমান উন্নতি হয়নি। হ্যাঁ, বলতে পারেন যে অন্তর্বর্তী সরকারের যে অনিশ্চয়তা ছিল, যে ভয়াবহ অস্থিরতা ছিল, অস্থিরতা নেই। কিন্তু হানাহানি, মারামারি, সংঘাত, সংঘর্ষ, নারীর প্রতি নারীকে হেনস্থা করা, শিক্ষাঙ্গনে দুই পক্ষের মুখোমুখি, এগুলো আছে। এক্ষেত্রে সরকার এবং বিরোধী দল উভয়ের দায় আছে, কিন্তু প্রধানত দায় সরকারের। 71 নিয়ে বিতর্কের শেষ কিভাবে হবে? 71-এর যে চেতনা ছিল, 71-এর যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি। লক্ষ্য ছিল কি? এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, তার মৌলিক অধিকার ফিরে পাবে। সেটা আমরা 55 বছরে করতে পারিনি। তবে এই বিতর্কের পিছনে আমি বলবো যে ক্ষমতাসীন দলের একটা কৌশল আছে, সেই কৌশলে তারা জয়ী হয়েছে। কারণ যে কোনো সংসদে, যে কোনো সরকারের সময় সরকার চায় যে প্রকৃত ঘটনা, প্রকৃত সমস্যাগুলো একটু আড়াল করতে, অথবা যেসব তার জন্য বিপজ্জনক, তার জন্য একটু স্পর্শকাতর, সেটা নিয়ে কম আলোচনা হোক। যেমন জুলাই সনদ, এটা নিয়ে প্রথম আলোচনা হয়েছিল, বিরোধী দল বেশ সোচ্চার ছিল। সরকারি দল যে কোনোভাবে এই জুলাই সনদ থেকে দৃষ্টি কিন্তু অন্যদিকে ফেরাতে পেরেছে, সে 71 হোক আর গণ অভ্যুত্থান হোক। এই মুহূর্তে জ্বালানি সংকটের কথা তো বললাম, কালকে কি হবে কেউ বলতে পারে না, যে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে। এটা ধাক্কায় এখন যে অবস্থায় আসছে, এখানেই কিন্তু থাকবে না, থেমে থাকবে না, কারণ সংকট আরও বাড়বে। যদি সত্যি সত্যি মধ্যপ্রাচ্য থেকে আমাদের লাখ লাখ কর্মীকে ফেরত আসতে হয়, রপ্তানি কমে গেছে, রাজস্ব কমে গেছে মারাত্মকভাবে, সামনে বাজেট কিভাবে সামাল দেবে? সরকার অনেকগুলো জনবান্ধব কর্মসূচি নিয়েছে, আমি সমর্থন করি, আমি তাদের স্বাগত জানাই, কিন্তু এর অর্থ কোত্থেকে আসবে? দ্বিতীয় হচ্ছে, আপনি এতগুলো কর্মসূচি নিলেন, একটা কর্মসূচি শেষ করে আরেকটা নিলে কিন্তু ভালো হতো। এই যে কর্মসূচি নিলে সবগুলো পাইলট স্কিম, এখন আবার স্কুলে বাচ্চাদের জন্য নিয়েছে, খুবই ভালো আছে, মানে ব্যবসায়ীদের সমর্থন নিয়ে আপনি করেছেন। কিন্তু সবগুলোতে হচ্ছে 37,000 লোককে আপনি ফ্যামিলি কার্ড দিলেন, কিন্তু বাংলাদেশের সরকারের হিসাব অনুযায়ী দরকার 1 কোটি লোককে দেওয়া। তাই 37,000 থেকে 1 কোটি কত দিনে পৌঁছবে? যদি তিন বছর সময় লাগে বা 2 বছর সময় লাগে, আজকে যে 37,000 পেলেন, আর এর বাইরের যে লাখ লাখ মানুষ আছে, তাদের তো বঞ্চিত করলেন, তাদের প্রতি অবিচার করলেন। যে কোনো কর্মসূচি নিলে প্রতিটি নাগরিক, মানে তার অর্থনৈতিক অবস্থা দেখতে, সবচেয়ে প্রান্তিক যারা, সবচেয়ে গরিব যারা, তাদের আপনি করেন, অন্তত খাইয়ে বাঁচাতে হবে যাদের।
এই যে 37,000 ফ্যামিলি কার্ড করা হয়েছে খুব ভালো উদ্যোগ, এবং নারীকে দেওয়া হয়েছে, এটাও ভালো উদ্যোগ। তবে নারীকে দেয়া শুধু এটা নামে না হয়, গ্রামীণ ব্যাংক বা অন্য ঋণ যারা নারীকে তো দেওয়া হয়, সেই ঋণটা কিন্তু তার ওই পরিবারের পুরুষ সদস্যের হাতে ঋণটা তুলে দিতে হয় তাকে, যে খরচের মালিকানা তার থাকে কেবল না, স্বাক্ষরটাই খরচের নারী করেন। কর্তৃত্ব তার থাকে না। এই ফ্যামিলি কার্ডেও সেটি নিশ্চিত হবে কিভাবে? বিতর্ক থাকবে, আবেগ থাকবে মুক্তিযুদ্ধে নিয়ে যাদের আছে। আবার এটাকেই একমাত্র ইস্যু না করা হয়, একমাত্র অন্য দেশে অন্য সমস্যা নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে সরকারি দল বিরোধী দলের মধ্য দিয়ে যে এই বিতর্কে, আর এই বিতর্কে মীমাংসা হবে কেমন না। সায়ন্ত ভাই বললেন যে জিয়াউর রহমানের অবশ্যই 71-এ তার বিরচিত ভূমিকা আছে, কিন্তু একই সঙ্গে এই কথাও সত্য, আরও যাদের ভূমিকা ছিল, আরও যারা সেক্টর কমান্ডার ছিলেন, আরও যারা বিভিন্ন ফোর্সের অধিনায়ক ছিলেন, তাদের এবং জিয়াউর রহমানের রাজনীতি পরবর্তীকালে ভিন্ন হয়ে গেছে। এখন আমরা এর থেকে বলতে পারি না যে অমুকে মুক্তিযুদ্ধ বিরোধী বা অমুকে দেশ বিরোধী, অমুকে দেশের পক্ষে। আপনি কর্নেল তাহেরকে কীভাবে বিচার করবেন? যে কর্নেল তাহের 7ই নভেম্বরের প্রধান চরিত্র ছিলেন, জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে বেরিয়ে এনেছেন, সেই তাহের কিন্তু বেঁচে নেই। খালেদ মোশাররফ, মানে খালেদ মোশাররফ তাকে কেন জীবন দিতে হলো? তাহলে এটা হলো মুক্তিযুদ্ধের যারা সেনাবাহিনী থেকে গিয়েছিলেন। আর রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তো এত বিভেদ, এত বিভাজন, একে অপরকে কী বলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমরা শুধু এই জামাত ইসলাম বা মুক্তিযুদ্ধ বিরোধীদের সমালোচনা করতে যে আত্মসমালোচনাটা যাতে ভুলে না যায়। কারণ কেন এই বিভাজন হলো, কেন আজকে জামাত ইসলামের মতো দল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল দেশের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হলো, এবং এনসিপিকেও তার সঙ্গেই জোট করতে হলো, সেই প্রশ্নটাও থেকে গেল।